আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একই দাবিতে আজ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে অফিসার্স সমিতি। রোববার সন্ধ্যায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এবং অফিসার্স সমিতি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। দাবি আদায়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বেলা 11টায় ক্যাম্পাসে মানববন্ধন শুরু করেছে। এদিকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব কার্যক্রম বন্ধ সহ কমপ্লিট শাটডাউনের ফলে আগামী 25শে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আজ বিকেলে নির্বাচন কমিশন বৈঠকে বসবে। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম জানান, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। না দেখা পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। আমাদের সব মিলিয়ে আমাদের যারা সরাসরি দায়িত্বে থাকবেন এরকম প্রায় 250 থেকে 300 শিক্ষকের দরকার আমাদের সব মিলিয়ে। সেটা তো আপনারা বুঝতেই পারছেন, এটা তো তখন আমাদেরকে চিন্তা করতে হবে। সেই জন্য আমরা আজকে 5টায় মিটিং দিয়েছি, তখন সব কিছু পর্যালোচনা নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। দর্শক, এই বিষয়ে আরও জানতে চাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সাজু, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিকেলে কি নির্বাচন কমিশনের বৈঠক হবে কিনা, কোনো আভাস পাওয়া গেছে কিনা? শোভন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে যে রাস্তাটি প্যারিস রোড নামে সারা দেশে পরিচিত, সেখানে রয়েছি। এখানে আপনাকে যদি আমরা একটু আমার ক্যামেরায় দেখাতে চাই, আপনি দেখবেন যে এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা বেলা 11টা থেকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছে। তাদের দাবি হলো গত 20শে সেপ্টেম্বর যে উপাচার্য প্রক্টর সহ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের উপর যে হামলা হয়েছে তাদের যে সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই মানববন্ধনে অংশ নিয়েছে। এবং আপনি জানেন যে এখানকার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা সবাই ঘোষণা দিয়েছে যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা সব ধরনের যে অফিসিয়াল কার্যক্রম এবং সব ধরনের পরীক্ষা, ক্লাস বর্জন সহ সব ধরনের কর্মসূচি তারা কর্মবিরতি পালন করছে। এবং পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করছে। সবার এই রকম একটি পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তারাও বলছেন যে নির্বাচন নিয়ে এখনই পর্যন্ত তাদের প্রস্তুতি রয়েছে, তবে বিকেল 5টায় যে সংবাদ তারা বৈঠক রেখেছেন সেই বৈঠকের পর তারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন। এর পাশাপাশি আমি কিছুক্ষণ আগে আমতলা থেকে ঘুরে এসেছি, সেখানে স্বতন্ত্র যারা প্রার্থী তারা এবং কয়েকটি প্যানেলের প্রার্থী তারা সংবাদ সম্মেলন করতেছে। তারা বলছে যে এই পরিস্থিতিতে ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী তারা বাড়ি চলে গেছে, সুতরাং এখন যে ভোটারের উপস্থিতি, এই ভোটের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। এ কারণেই তারা সংবাদ সম্মেলন করে দাবি জানাচ্ছে যে নির্বাচন কমিশন যেন ভোটের দিন আগামী 25শে সেপ্টেম্বর থেকে পিছিয়ে পূজার পরে যেন এই ভোটের আয়োজন করে, এই ধরনের তারা সংবাদ সম্মেলন করে দাবি জানাচ্ছে। শোভন। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। ডাকসু নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ব্যালট পেপার ছাপানো ও পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ এনেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার 4 দিন পর তথা 13 সেপ্টেম্বর 2025 শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি। ভোট গণনার বিষয়ে ইতিমধ্যেই নানান অভিযোগ, বিতর্ক সামনে এসেছে, কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না।
গত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এখন জলমগ্ন। জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ আলামিন নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। শহরের প্রধান সড়ক ও বিভিন্ন এলাকার অলিগলিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হওয়া মানুষ। মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাকের কিছু এলাকায় হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকায় যানজটও তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার দিবাগত রাত 12টা থেকে আজ সোমবার সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে 2 দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারের দিকে নজর দেওয়ার সময় এসেছে জানিয়ে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, মানি মার্কেটের উপর নির্ভরতা কমিয়ে বন্ড মার্কেটে গুরুত্ব দিতে চায় সরকার। সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সই দিতে চায় না। সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স অ্যাট দ্য সেম টাইম দ্য অল্টারনেটিভ সোর্সেস, অন্যান্য সোর্স থাকবে ফান্ডে। কারণ আমাদের চাহিদা কিন্তু অনেক বেশি। এডিপি বলেন, বড় বড় প্রজেক্ট বলেন, সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এখন যেটা আমি সোশ্যাল সেক্টরে ফাইন্যান্স করতে পারছি না, এডুকেশন, হেলথ। আমাদের অনেক কিছু করার আছে। আমাদের এই কর্পোরেট বন্ড মার্কেট নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংক অ্যান্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, খুব শীঘ্রই সেটা আমরা সরকারের কাছে পেশ করতে যাচ্ছি উইথ এ ফুল সেট অফ রিকমেন্ডেশনস, যেখানে কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব, এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকিতে পণ্য আমদানির ঋণপত্র বা এলসির আড়ালে টাকা পাচার কমেছে। সেই সাথে কমেছে বকেয়া এলসির স্থিতি, বেড়েছে পণ্য আমদানিও। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, ভবিষ্যতে অর্থ পাচার রোধে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকের ওপর রাজনৈতিক প্রভাব কমানো এবং দুর্নীতিগ্রস্ত ব্যাংকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও মত বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে যে নজিরবিহীন অর্থ পাচার ও ঋণ জালিয়াতি হয়েছে তার বেশিরভাগই হয়েছিল ঋণপত্র বা এলসির মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 15.5 বছরে এলসির আড়ালে দেশ থেকে 22 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। ব্যাংকারদের মতে, এলসির নামে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের শাস্তির বিধান নিশ্চিত করা সহ নজরদারির বিকল্প নেই। ব্যাংকের মালিক পক্ষই এখানে এই টাকা পাচার কিংবা লুটপাটের সাথে জড়িত ছিল, এবং সেই ব্যাপারগুলোকে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে এইটা ঘটার সম্ভাবনা ভবিষ্যতে কমে যাবে। তার সাথে ব্যাংকগুলোর সক্ষমতা অর্জন করতে হবে। একটা বিশাল একটা ধাক্কার পরে অনেকে যারা এটা করতেন তারা এখন নাই। নতুনভাবে যে আবার কেউ শুরু করবেন না সে নিশ্চয়তা আমরা দিতে পারছি না। একটা স্ট্রং মেসেজ দেওয়া যায় যে এই জাতীয় কিছু করলে আগের মতো ছাড় পাওয়া যাবে না, তখন সবাই সাবধান হয়ে যাবে, হয়তো করবে, প্রবণতাটা কমে আসবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমদানির প্রতিটি এলসি কঠোরভাবে তদারকি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এতে চলতি বছরের জুলাই মাসে আমদানির পরিমাণ $6.2 বিলিয়ন ছাড়িয়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। কমছে এলসির আড়ালে টাকা পাচারও। অর্থনীতিবিদরা বলছেন, দেশের বাজারে ডলারের স্থিতিশীলতা সহ বেশ কয়েকটি কারণে জুলাইতে আমদানির পরিমাণ বেড়েছে। যেখানে শিল্প উৎপাদন সাথে সম্পৃক্ত কাঁচামাল, ইন্টারমিডিয়েট ইনপুটস আর বিনিয়োগের সাথে সম্পৃক্ত আমদানিটাই সবচেয়ে বেশি। যে বিনিয়োগ পরিবেশে যদি আগামীতে উন্নতি হয়, ক্যাপাসিটি ইউটিলাইজেশন যদি বাড়ে, তাহলে আপনার আগামীতে মোট আমদানির চাহিদা বাড়বে। তো আগামীতে আমদানি বাড়াটা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ হিসেবেই ধরে নেওয়া যেতে পারে। আমদানি সহজ করতে এলসি খোলার বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। স্বাভাবিকভাবে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এবং কিছুটা স্কারসিটি ছিল তখন এই আমদানিটা বাধাগ্রস্ত হয়েছিল কিছুটা হলেও, কিন্তু এখন পরবর্তী দেখা যাচ্ছে যেভাবে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, আমরা এখন আবার স্বস্তিদায়ক পর্যায়ে আছি। এই কারণে আমরা আন্তর্জাতিক বাণিজ্য স্মুথলি চলার কারণে ওই কোনো প্রকার রেস্ট্রিকশন আমরা আরোপ করতে চাচ্ছি না।
বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। পাচারকৃত অর্থকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু সরকার সমন্বিতভাবেই কিন্তু কাজটা করে যাচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মোংলায় একটি সরকারি খাল দখল করে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালী চক্র। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে শত শত পরিবার। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মোংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের ঐতিহাসিক কাটাখাল গ্রামবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করত এই খালটি। দৈনন্দিন পানির চাহিদাও মেটাতো এই খাল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এই খালটি দখল করে মাছ চাষ করছে একটি প্রভাবশালী চক্র। 5 আগস্টের পর পট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি দখলদারিত্বের, আরও বেড়েছে তাদের তৎপরতা। মাছ চাষ বাড়াতে প্রায় 1.5 কিলোমিটার এই খালে দেয়া হয়েছে 2টি বাঁধ। এতে খালের স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পুকুরের পাশের রাস্তা ভেঙে গিয়ে ভোগান্তিতে গ্রামবাসী। প্রশাসন অনেকটা নিশ্চুপ বলে তাদের অভিযোগ। বিগত 30-40 বছর ধরে দেখতেছি যারাই ক্ষমতায় আইছে তারাই শুধু এখানে মনে করেন খাল নিয়ে চিন্তা করছে। দুই পারের যে জনগণ আছে তাদের সুখ দুঃখ নিয়ে কেউ চিন্তা করে নাই। বিভিন্ন ভয়ভীতি দেখায় খালের দুই পাড়ে রাস্তা বানতে গেলে চাঁদা দিয়া লাগবে, টাকা দিয়া লাগবে, নতুবা পরবর্তীতে দেখাই দিবানি উপরের লেভেলের নেতাদের সাথে তাদের লিয়াজও আছে। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আমাদের রোগী নিয়ে যেতে পারি না, একটা লোক মারা গেলে কেউ যাইতে পারে না। বাড়িঘর দৌড়ও ভেঙে যাচ্ছে, আমরা এখন যেতে পারছি না। এখন দেখছেন এই যে আমরা এই যে ভেলায় পার হয়ে যাচ্ছি বরাবর। খাল উন্মুক্ত সুইচ গেট বসাক, তাহলে জল সরবরাহ হবে, এই জায়গায় কোনো সমস্যা হবে না। সরকারি খাল বাদ দিয়ে যারা মাছ চাষ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। সরকারি খাল অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নাই, আর এটা খাল দখল করবে এই ব্যাপারে কখনোই প্রশাসন অনুমতি দিবে না। আমরা অবশ্যই এটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত পানি নিষ্কাশনে খালটি দখলমুক্ত ও বিলীন হয়ে যাওয়া রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।